26-এর নির্বাচনে আজকে আমরা চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণ এই আসন নিয়ে কথা বলতে চাই। মেঘনার পাড়ে খুব দারুণ একটা পরিবেশে আমরা এখানে ঘুরতে আসি। ঢাকা থেকে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসে। নানান রকমের সম্ভাবনাময়ী একটা জায়গা এই মতলব উত্তর এবং দক্ষিণ। এখানকার অনেক রকমের সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানকার সাধারণ মানুষ যারা, তারা নিজেদেরকে নানা কারণে বঞ্চিত মনে করেন। বিগত এই 17 বছর যারা ক্ষমতায় ছিলেন, আমরা অনেক মানুষের সাথে কথা বলার পরে সেটাও জেনেছি যে দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এখানে থাকার পরও এখানকার প্রায় 75-80% মানুষ কৃষির সাথে যোগাযোগ, কৃষির উপর নির্ভরশীল হওয়ার পরও এখানকার মানুষ নানা কারণে বঞ্চিত বলে মনে করেন। আমরা এই চাঁদপুরের 2 আসন নিয়ে এখানকার সংকট, এখানকার সমস্যা, এখানকার সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা শুরুতেই পরিচয় করে দিই আজকে যারা আলোচনার জন্য আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমার হাতের ঠিক বামে জনাব জালাল উদ্দিন, তিনি বিএনপি মনোনীত প্রার্থী চাঁদপুর 2। আমার ঠিক হাতের ডান পাশে রয়েছেন আব্দুল মুবিন, তিনি জামায়াত মনোনীত প্রার্থী চাঁদপুর 2। তার পাশে রয়েছেন ইরশাদ জাহান বিন্দু, এনসিপি মনোনীত প্রার্থী চাঁদপুর 2। আসসালামু আলাইকুম সবাইকে। এবং সবশেষ হাতের বামে রয়েছেন মানসুর আহমেদ সাকি, তিনি ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী চাঁদপুর 2। চারজনকে স্বাগত জানাচ্ছি এবং আমার সামনে উপবিষ্ট চাঁদপুরের মানুষ, এখানকার যারা ভোটার, মতলবের যারা ভোটার, সামনের দিনে যারা এই মতলবকে যাদের হাতে তুলে দিবেন, অর্থাৎ এখানকার যারা এমপি নির্বাচিত হবেন, সেই দায়িত্বটা কার হাতে তুলে দেন, অর্থাৎ ভোটের মাধ্যমে সেই দায়িত্বটা কে পান, আমার সামনে যারা উপবিষ্ট তারাই ঠিক করবেন সামনের দিনে। সুতরাং আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ওনাদেরকে করব। একই সাথে আপনাদের কাছেও কিছু প্রশ্ন নিয়ে আমাদের পুরো অনুষ্ঠানটা আমরা চালিয়ে যাব। আমি শুরু করি বিএনপির প্রার্থী যিনি, আপনাকে দিয়ে। এখানে আমি শুনছিলাম যে কি কি সমস্যা আছে, তার মধ্যে একটা, আমরা ঠিক যে জায়গাটায় আছি যদি খেয়াল করেন, নদীর পাড়ে অসাধারণ সুন্দর জায়গা। মেঘনা দেখতে যতটা সুন্দর, ভেতরে আমরা খোঁজ নিলাম যে এখানে প্রচুর নদী ভাঙন সমস্যা রয়েছে, এখানে আশ্রয়ন প্রকল্প রয়েছে, কিন্তু নদী ভাঙনের সেই সমস্যা এখন পর্যন্ত কার্যকর টেকসই কোনো সমাধান পাইনি। আমরা ঠিক পাশেই দেখলাম এখানে ব্লকের ব্যবহার হচ্ছে, এখানে ব্লক তৈরির এখানে একটা বড় বিজনেস, এবং এই চেহারাও বাংলাদেশের খুব কম জায়গায় আমরা দেখেছি। এই ব্লক এটা কিভাবে হয় এবং এই জিনিসটা আপনারা কিভাবে মেইনটেইন করেন, এই জায়গাটা কেন এইখানকার মানুষ এরকম অবহেলিত দীর্ঘদিন ধরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ স্টার নিউজকে এবং আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত দর্শকবৃন্দদেরকে, এবং সালাম জানাচ্ছি যারা এখানে আছেন এবং এই অনুষ্ঠানটা আগামীতে দেখবেন দেশে বিদেশে বসে। সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দিচ্ছি। নদী ভাঙতি নিয়ে এটা আমাদের একটা মতলবের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যাটা বিএনপি সরকার দীর্ঘদিন যাবৎ উপলব্ধি করে আসছেন এবং যখন সরকার ক্ষমতায় ছিলেন এটা নিয়ে অনেক কাজ করেছেন। বাট গত 17 বছর যে সরকার ছিলেন ওনারা সফলভাবে কাজ করেননি। সেইভাবে সুন্দরভাবে কাজ না করার কারণেই আজকের নদী ভাঙতির ইয়েটা মাত্রা অনেক বেশি। ব্লকের মাধ্যমে নদী ভাঙতি কতটুকু সফল হচ্ছে এটা নির্ভর করে ব্লক কতটুকু বসাইতে পারতেছেন এবং সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা বসাইতে পারতেছেন কিনা সেটা নিয়ে। তবে আমরা যদি ক্ষমতা আসি, এখন পর্যন্ত যে সংস্কৃতি আমরা সেটা শুনেছি এখানকার মানুষের কাছে, এই ব্লকের যারা কাজ পান, টেন্ডার পান, 5-7 কোটি টাকার এখানে খুব সহজ প্রকল্প, এটা নাকি খুবই স্বাভাবিক এখানে, এবং সেটা রাতের আধারে সেই কাজগুলো করে চলে যান। এটা কি অস্বীকার করার সুযোগ আছে? আসলে 5 তারিখের আগে রাতে আধারে হয়েছে শুনেছি, কিন্তু এই মুহূর্তে বোধহয় তেমনটা হইতে পারেনি এবং হচ্ছে না। এটা আমার মনে হয় এই মুহূর্তে এটা সেভাবে হচ্ছে না, কারণ বিএনপির নেতাকর্মী এইভাবেই জাগ্রত, অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, তারা চেষ্টা করতেছে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদেরকে ধরে দেওয়া। আমি এনসিপির একজন প্রতিনিধি আছেন, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয়, আপনি তরুণ,
আপনি কি একটু বলবেন যে 5 আগস্টের আগে এবং পরে মতলবের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য আসছে কিনা? আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমার হোস্টকে এবং পরবর্তীতে ধন্যবাদ জানাচ্ছি আমার উপস্থিত সকল ভাইদেরকে, মিডিয়ার ভাই যারা আছেন, আমাদের উপস্থিত সকল এখন আমার যারা এখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন 5 তারিখের আগে আমাদের মেইন সমস্যাটা কি ছিল? আমাদের কিন্তু বাক স্বাধীনতা ছিল না। আমরা বাক স্বাধীনতাকে আমাদের হরণ করা হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে। একটা সময় আমরা ওপেনলি এই ডিসকাশনে কিন্তু কখনো আসতে পারতাম না। আমাদের দেশে যদি এই সংস্কৃতিটা যদি না থাকে যে আপনি এই ভুলটা করেছেন, আমি ওপেনে বলার সাহস আছে যে আপনি এটা এভাবে না করে আরেকভাবে করেন। তো এই স্বাধীনতাটা আমাদের আওয়ামী লীগ সবসময় হরণ করে রেখেছে, কিন্তু 5ই আগস্টের পরে এটা আমরা নিজেদের মধ্যে ওই সংস্কৃতিটা নিয়ে আসতে পেরেছি। আমরা যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, আমি জানি আমরা একে অপরের প্রতি অনেক সহনশীল। আমরা ওই সহনশীলতার মর্যাদাটা আমরা এখন পর্যন্ত দেখেছি। আমাদের মধ্যে ওই রাজনীতিটা যে হানাহানি সংঘর্ষ না, ইনশাল্লাহ এখন পর্যন্ত মতলব দুই এরকম চাঁদপুরকে এরকম দেখি। বাকিটা বলবেন। এটা হচ্ছে মত প্রকাশ, কিন্তু মতলবের মানুষ, মতলব উত্তর এবং দক্ষিণের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন 5 আগস্টের আগে এবং পরে কোনো পার্থক্য আপনি দেখতে পান? ভাগ্যের পরিবর্তন দেখেন, একটা অনেক লম্বা সময়ের একটা আমরা রাজনৈতিক দলের পতন দেখেছি, যেটা হচ্ছে স্বৈরাচার যেটা। তো এর পরবর্তীতে সবে আমাদের এলাকার যে স্থিতিশীলতা, এটা একটু চলে আসার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন। একটা যখন সরকার নির্বাচিত হয়ে যাবে, এটা আস্তে আস্তে আমি মনে করি যে দেশের আমাদের এলাকার যে রাজনৈতিক অবস্থায় সেটা সবসময় স্থিতিশীলতার মধ্যে চলে আসবে, আমি আশা করি, সেটা যে দলই হোক। আচ্ছা, জামায়াতের প্রতিনিধি আপনি যদি এর সাথে যুক্ত করেন, আমরা যে আলোচনা ছিলাম 5 আগস্টের আগে এবং পরের কি পার্থক্য, দৃশ্যমান পার্থক্য আপনি দেখেন। একই সাথে এই যে ব্লক, এই যে নদী ভাঙন, এই সমস্যাগুলো বিএনপির যিনি প্রতিনিধি তিনি বলেছেন যে অতন্ত্র প্রহরীর মতো বিএনপির লোকজন সেগুলো পাহারা দিচ্ছেন। আপনারা আসলে কি করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে সহ মেহমান যে ভাইয়েরা আসছেন এবং বোন আসছেন, তাদের প্রতি আমার শ্রোতামণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, তাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। দৃশ্যতেই 5ই আগস্টের পরে পরিবর্তন লক্ষণীয়। তখন ছিল একটু কাছে। মতলব ছিল সন্ত্রাসের জনপদ। মতলবে মানুষ স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে চলা এবং কথা বলা উভয়টাই বাধা ছিল। উন্নয়নের যে ছোঁয়ার কথা, উন্নয়নটা যথাযথভাবে, এই নদী শাসনটা যথাযথভাবে তখনই হবে, পরিকল্পনা যদি যথাযথ হয় এবং এটা বাস্তবায়ন যদি সার্বিক সততার সাথে হয়, দক্ষতার সাথে হয়, তাহলে এর সুফল পাওয়া যাবে। এতদিনে এর বাস্তবায়ন, এর কার্যকারিতা বিলম্ব ছিল, দীর্ঘসূত্রিতা ছিল, দক্ষতার অভাব ছিল, সততার অভাব ছিল। বাস্তবায়নের মানসিক যে চিন্তা, একান্তভাবে মতলবকে ভালোবেসে বাস্তবায়ন করব, সেই ধরনের মানসিকতারও দূর ছিল। আমরা সৎভাবে, আন্তরিকভাবে এই মতলবকে উন্নয়ন করতে চাই। মতলবের মানুষ অতিথিপরায়ণ, সুজন, শিক্ষিত, মার্জিত একটা ইলাইট শ্রেণী তারা মেনটেন করে। পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। অতীতে আমরা মতলবকে নদী শাসন স্থায়ীভাবে নিশ্চিত করে আমরা সেই পরিবেশকে সুনিশ্চিত করতে চাই। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যদি ছোট করে আপনিও যুক্ত করেন এই একই বিষয়ে, একই সাবজেক্ট। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মোতারাম আমি পিশা চৌহানের পক্ষ থেকে আমার নির্বাচন এলাকা মতলব উত্তর দক্ষিণের সর্বস্তরের জনগণকে, পাশাপাশি স্টার নিউজকে ধন্যবাদ একটি চমৎকারী যুগান্তর আয়োজন করার জন্য। বাকি আমি একটা বিষয় যোগ করতে চাই। পুলিশের একটা স্লোগান আছে, জন্ম থেকেই জ্বলছি। আমার মতলবের একটা স্লোগান আছে, জন্ম থেকেই আমি ভাঙছি। অর্থাৎ জন্ম থেকেই মতলব আমরা অবহেলিত, আমরা ভাঙছি, ঘটছে না কেউ। গত 54 বছরের যদি ইতিহাস তালাশ করি, আমার মতলব ভাঙছি শুধু। যারাই গড়ার চেষ্টা করেছেন
কিছু চেষ্টা সফল হয়েছেন, কিছুটা ব্যর্থ হয়েছেন। একেবারেই ব্যর্থ তা বলছি না। বাস্তবতা হলো আমাদের এই জায়গাগুলোতে ওভারকাম না করার বড় কারণটা হলো দুর্নীতিকে আমরা রোধ করতে পারি না। আপনার ব্লক দিয়ে বা আরো যা যা বিষয় আছে, এই জায়গাতে আমার মিশন জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই যে জন্ম থেকে ভাঙছি, জন্ম থেকেই আমরা ভাঙড়ে আছি, এর থেকে উত্তোলন করা যাবে। দ্বিতীয় কথা হলো, আমরা যে পরিবর্তন দেখেছি 5ই আগস্টের আগে আমরা একটা হাত দেখেছি, 5ই আগস্টের আগে আমরা একটা চেহারা দেখেছি, 5ই আগস্টের পরে মতলবে উল্লেখযোগ্য না হলো এখনো কিছু কিছু চেহারা দেখি যারা ওই চেহারার আবির্ভাব হতে চায়। এটা বাস্তব রিয়েলিটি। একটু খোলাসা করে বলবেন। হ্যাঁ, খোলাসা করে হলো, আগে যেটা উচ্চুপ ছিল খুব বেশি আকারে, এখন সেটা খুব বেশি আকারে না হলো ছেত্রা বলা যায়, টোকাই টাইপের বলা যায়, এরা খুব ডিস্টার্ব করে। বিশেষ করে কিছুদিন আগে আমি দেখেছি মতলবের অটো ড্রাইভারদের থেকে চাঁদা নেওয়ার জন্য ওদেরকে মারা হয়েছে। আমি 5ই আগস্টের পরে প্রত্যাশা করিনি। এটা কারা? এটা কেন হবে? এটা কারা? আমি কারা অতটুকু বলছি না, বদ্ধমহল ধারণা রাখবেন। বাকি আমি এতটুকু মেসেজ দিতে চাই, না বলছি না বলি, আমি এতটুকু মেসেজ দিতে চাই, আমরা তবে এটি সহ অবস্থানে আছি। 5ই আগস্টের পরে দলীয়ভাবে কোনো আমাদের পরস্পরে কাদা ছোড়াছুড়ি নেই, পরস্পরে কোনো আমাদের মতবিরোধ নেই, এবং বেশ ভালো করে আমরা মতটাকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করি সকলে মিলে। তবে এই জায়গাগুলো আমরা সকলের জায়গাতে যদি সচেতন হই, এই জায়গাগুলো আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকে বলি, বিএনপি মনোনীত প্রার্থী, যে এখানে আমরা কিছু অভিযোগের বিষয়ে আসলাম। এখানে চর স্টার, বাহের চর, এখানে বালুকাটা নিয়ে যেই সমস্যা, এখানে এখন পর্যন্ত আগে যে অবস্থা ছিল, একটা দল তখন নিয়ন্ত্রণে ছিল, কিন্তু 5 আগস্টের পরে সেই নিয়ন্ত্রণটা, ব্যক্তি আপনার বিরুদ্ধে ওইভাবে অভিযোগ আসে নাই আমাদের কাছে, যারা ওই করেছেন এখানকার মানুষ, তাদের কাছ থেকে এই প্রশ্ন নিয়েছি আমরা। কিন্তু এখানে এখনো প্রশাসন এবং তাদের সাথে লিয়াজো করে আপনাদের ঘনিষ্ঠরা সেই কাজগুলো চালিয়ে যাচ্ছেন। এটা অস্বীকার ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। বালুকাটা অ্যাকচুয়ালি এটা দুইটা প্রসেস, একটা বৈধ, একটা অবৈধ। নদীর নাব্যতা রক্ষার জন্য এবং মাছের অবয়ব চলাচলের জন্য নব্যতার প্রয়োজন, সেটা সরকারিভাবে বালু উত্তোলন, বালুকাটা নদীর বালু উত্তোলন করা, এটা বৈধ, বাট এটা প্রয়োজন। সারা বাংলাদেশেই কিন্তু আজকে নদীর নাব্যতা নাই, এবং যার কারণে দেশে জলোচ্ছ্বাস এবং দেশের এগ্রিকালচার সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে। বন্যায় সারা দেশ কিন্তু আমরা বিভিন্নভাবে সাফার করতেছি। আমি যদি আমার এই মেঘনা ধনাগতের কথা বলি, একটা সেচ প্রকল্প, সবচেয়ে বাংলাদেশের সেকেন্ড বৃহৎ সেচ প্রকল্প। এই সেচ ওখানে আসবো, সেচ প্রকল্পটি আসবো, কিন্তু এই যে বালুকাটা নিয়ে যদি আপনার বক্তব্যটা আপনি বলেন। তবে অবৈধভাবে বালু কাটার বিষয়ে আমার নলেজে এখনো কোনো অভিযোগ আসে নাই, তবে বিভিন্নভাবে পরস্পর শুনতেছি। তো আমরা বিএনপি, আমরা অ্যাকচুয়ালি এই অবৈধ কাজ, বালু কাটা, চাঁদাবাজি করা, দখলদারিত্ব করা, এটা প্রতিরোধ করাই আমাদের অ্যাকচুয়াল মূল লক্ষ্য। এই জন্য জনগণের সরকার যদি হয়, এই ধরনের অবৈধভাবে বালু কাটার থেকে শুরু করে কোনো দখলদারিত্ব, চাঁদাবাজি, কোনো কিছু এই দেশে অন্তত মতলব দিয়ে আসলে ঘটবে না, বাংলাদেশের কোথাও ঘটবে না। এটা আমার নেতা জনাব তারেক রহমান, উনি অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। তো সুতরাং এখন আর সেটা হচ্ছে না। এখন প্রশাসনকে ম্যানেজ করে, এখানকার ডিসিএসপি ম্যানেজ করে, এখানকার একটা বড় জায়গা শুনেছি ইনকামে তাদের, এবং সেটা যদি স্থানীয় যারা জনপ্রতিনিধি এখনো না, কিন্তু তারা যারা পাওয়ারফুল, তাদের সাথে যোগ সাজস ছাড়া আসলে এটা সম্ভব না। সেটা আপনি অস্বীকার করছেন? আমি পাওয়ারফুল আমি যদি ক্লিয়ার না, কারণ মতলবে এখন কোনো জনপ্রতিনিধি নাই, জি। এবং কিন্তু অনেকেই মনে করে আপনারা এখন সামনে সরকার গঠন করে ফেলছেন প্রায়, আপনারা এগিয়ে আছেন। দেখেন, মনে করা এক জিনিস, বাস্তবে এক জিনিস। আমি মনে করে অনেক কিছু করতে পারি, অনেক কিছু খেতে পারি, কিন্তু বাস্তব একটা টোটালি ডিফারেন্স। আচ্ছা, হ্যাঁ, আমি আমার নলেজে নাই যে আজ পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ করে নাই, বা আমি এমন কেউ না যে আমি বালু কাটা, চাঁদাবাজি রোধ করার মতন। তবে আমার বিএনপির নেতা কর্মী, আমি জানি না আপনি আমার সম্পর্কে কোনো অভিযোগ শুনেছেন কিনা,
বালু কাটার সাথে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে অন্য কোনো অবৈধ কাজে আমি জড়িত কিনা এমন তথ্য যদি থেকে থাকে আপনি বলেন, আমি এই জনতার সামনে না, আমি তার ব্যক্তি স্পষ্ট আপনার, মানে যাদের কাছ থেকে এই প্রশ্ন আসছে তারা ব্যক্তি আপনাকে নিয়ে প্রশ্ন তোলে নাই, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করছেন না বা করতে পারছেন না কিছু একটা এরকম বলেছে। না, আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমার দলের যারা নেতা কর্মী, যারা দলকে ভালোবাসে, তারা কেউ এই কাজে জড়িত না। যদিও বিভিন্নভাবে কিছু বাতাসে এই ধরনের কিছু তথ্য আছে, আমি হলফ করে বলতে পারি এরা কেউ বিএনপির পরিবারের সদস্য না। এদের এরা অন্য জাতের, অন্য দলের তারা সদস্য। অন্য দল বলতে এখন কারা মাঠে আছে আলোচিত? না, আলোচিত বলতে এখানে সবাই আছে। আমার মতলব বিএনপি, আওয়ামী লীগ তো নাই, জামাত আছে, নাই, ইসলামী আন্দোলন আছে, কিন্তু এনসিপি আছে। সব আওয়ামী লীগের সব লোক তো বা অন্য দলের সব লোক তো মতলব ছেড়ে চলে যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি আর আমরা তো, আমি ব্যক্তিগত বলতে বলি, আমরা বিএনপি মতলবে 74 আসনে কারো বিরুদ্ধে আমরা হামলা দেই না, অবৈধভাবে অনিয়মভাবে কারোর বিরুদ্ধে মামলা করি নাই। তো সুতরাং যারা ভিন্ন মতলম্বী আছে এরা মতলবে সুখে শান্তিতে আছে। আর কেউ যদি অন্যায় করে থাকে এটার জন্য রয়ে গেছে কোর্ট কাছারি আদালত, তারাই সেটা ভোগ করতেছেন। কিন্তু আচ্ছা, একটু যোগ করবো কিনা এই জায়গাতে? জি বলেন। এই জায়গাতে যে যোগ করতে চাচ্ছি, আমরা 54 বছর বিজয় দিবস শেষ করে 55তে পা রাখলাম। গত 54 বছর সংস্কৃতিটা যেটা আমাদের মতলবে এই জায়গাটাতে আছে। মামলার বিষয় যেটা বলছেন আমাদের জালাল ভাই চমৎকার করে বলছেন, বাস্তবতা এমনটাই। বিএনপি আসলে এইভাবে আমরা দেখছি না। তো বাস্তবতা হলো এটা, এখানে 54 বছর সংস্কৃতিটা আমরা দেখেছি মতলবে। এটা খুব দুঃখজনক। যখন আওয়ামী লীগ ছিল এই এলাকায় শাসন করেছেন, বিএনপি সহ বিরোধী দল যারা ছিল, একজন লোক, একজন নেতা কর্মী থাকতে পারে নাই। এদের নামে মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন আওয়ামী লীগ করেছে। এখানে সকলে এটার মানে শিকার এবং সকলে এটা সাক্ষী। কিন্তু আপনাদের আমি বিরুদ্ধে অভিযোগ আছে একটু শেষ করি, আপনারা ছিলেন এবং আওয়ামী লীগের বি টিম হিসেবে অনেক সময় আপনাদেরকে বলে। আমি শেষ করি নেই। দ্বিতীয় হলো, যখন বিএনপি ক্ষমতা আসে তখন ঠিক আওয়ামী লীগ সহ যারা বিরোধী দল থাকে তারাও এলাকায় থাকতে পারে না। এই সমস্যাটা কিন্তু আছে। এখন আজকে জালাল ভাইয়ের বক্তব্যের কারণে এখন সেটা আছে। আমি বিশেষ করি জালাল ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমি এই কথাটা বলতে চাই, 54 বছরে বিএনপি আসলে আওয়ামী লীগ সহ অন্যরা থাকতে পারে না, আওয়ামী লীগ আসলে বিএনপি আসলে আওয়ামী লীগ সহ অন্যরা থাকতে পারে না, আওয়ামী লীগ আসলে বিএনপি সহ অন্যরা থাকতে পারে না। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার যে একটা প্রবণ দেখলাম আমরা, এটাকে সাধুবাদ জানাই। এবং আমরা চাই এমন একটা মতলব করতে, দল ভিন্নতার কারণে, আদর্শ ভিন্নতার কারণে, ভিন্নমতার কারণে কোনো মামলা হবে না, জুলুম হবে, নির্যাতন হবে। আমি একটু উত্তর দিয়ে নিতে হবে আপনাকে বি টিমের বিষয়। আপনি এখানে আমাকে বি টিম বলতে কি বলতে চাইছেন আমি জানি না, এটা অবশ্যই আপনাকে না, আপনার দলকে। আমি আপনাকে বলি, গত যখন বিএনপি এবং জামাত তারা প্রকাশ্য আওয়ামী লীগের যে নির্বাচন ছিল, সাজানো পাতানো নির্বাচন যায় ছিল, নাই, তারা আমরা যায় নাই গেছি। সেখানে আপনাদের দল আমি একটু ছিল। বলে ফেলি, গত আমি একটু বলতে চাই এই জায়গাটাতে, আওয়ামী লীগের আমলে নির্বাচন 14 সালের নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 14 নির্বাচনে যায়নি, বিএনপিও যায়নি। 18 নির্বাচন হয়েছে, বিএনপি গিয়েছে, আমরাও গিয়েছি। 24 নির্বাচন হয়েছে, বিএনপিও যায় না, আমরাও যাইনি। যদি এই কারণে আমরা আওয়ামী লীগের বিটিম হই, এই কারণে বিএনপিও বিটিম কিনা আমি শেষ করতে হবে আমাকে। আরেকটু কথা হলো, 18 নির্বাচনে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন বঙ্গভবনে যাওয়ার জন্য। আমরা বঙ্গভবনের প্রধান দাওয়াত আমরা প্রত্যাখ্যান করেছিলাম, যাইনি। আমরা বলেছি তিনি কথা রাখতে পারবেন না, কিন্তু ওখানে গিয়ে চা পানি করে ওনারা নির্বাচনে গেলেন। সকাল 11টার দিকে ইসলামী আন্দোলন নির্বাচন প্রত্যাখ্যান করলেন, বর্জন করলেন। বিএনপি নির্বাচন বর্জন করলেন দুপুরের পরে যে, এবং ওই নির্বাচনে বিএনপি 18 সালে 6 জন প্রার্থীকে সংসদে নিলেন। 2022 ডিসেম্বর পর্যন্ত সংসদে ছিল। যদি দোষর হয়, বিটিম হয়, তাহলে বিএনপি সেই দোষে আশা করছি এই আমাদের বিরুদ্ধে একটা অমূলক অভিযোগ। আচ্ছা, আমরা এখানকার স্থানীয় সংকট সমস্যা নিয়ে থাকতে চাই। একটু বলবেন আপনাদের মত। আমরা যেই কথাটা শুনছিলাম, বালু উত্তোলন অতীতে হয়েছে, এখনো হচ্ছে, নিয়ন্ত্রণহীন ভাবে চলছে। কে বা কারা করতেছে প্রশাসন সেটা জানে। সেটা কি বৈধভাবে না অবৈধভাবে? কোনো অবস্থাতেই বৈধ নয়। তারা করছে, বৈধতার কোনো মাপকাঠি আমার জানা নেই। ড্রেজিং, এটা গভর্নমেন্টের পর্যায়ে ড্রেজিং, গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়ে ড্রেজিং করে। নদী শাসনের ড্রেজিং যদি হয়, নদী খনন হয়, গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়ে করে। আমাদের কাছে সেদিন কোনো তথ্য নেই। চলছে, এখনো চলছে। কে বা কারা করছে এই জানার দরকার। গোয়েন্দা যারা আছে, প্রশাসনে যারা আছে, তারা বলতে পারে। আমি স্পেসিফিক্যালি না জেনে কারো বিরুদ্ধে অপবাদ দিতে চাই না। কিন্তু আপনি কি খোঁজ নেন? আগে এই চাঁদপুরের আলোচিত যে ঘটনা, সেলিম চেয়ারম্যানের ঘটনা, আপনারা সবাই জানেন।
এবং সেই স্টাইলেই কি চলছে, মানে আপনার মত কি? প্রকাশ্য কোনো ব্যক্তি এখানে সেলিম চেয়ারম্যানের মতলবে তৈরি হয় নাই, তবে এইখানকার বালু উত্তোলন আশেপাশের শরীয়তপুর, আপনার মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব একটা সিন্ডিকেট আছে, এই ধরনের আমাদের নলেজ আছে। আর সর্বপ্রথম ফেসবুকে এই ব্যাপারে স্ট্যাটাস আমি দিয়েছি, ইট শুড বি স্টপ। কারণ এই বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দিন দিনই, মানুষের মানবেতর জীবনযাপন করতেছে। মতলবের মানুষ সারা বাংলাদেশই নদী ভাঙনের কারণে তারা ছড়ায় ছিটিয়ে আছে। এই দুর্ভোগ আজকে নতুন না, সেই দীর্ঘ প্রাচীন কাল থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে এখনো পর্যন্ত চলে আসছে। নতুনভাবে যেটা বালা মুসিবত হিসেবে দেখা দিয়েছিল বালু উত্তোলন। আগে ছিল নদীর খরস্রোতার কারণে এই নদী ভাঙতো, এখন বালু আপনার ভাঙনের কবলে পড়ছে এই বালু চোরদের কারণে, বালু উত্তোলনের কারণে। আপনারা দলীয়ভাবে কোনো পদক্ষেপ, কোনো মানববন্ধন বা কোনো অবশ্যই স্টেপ নিয়েছেন? আমরা এই ধরনের মানব জীবন, সামাজিক জীবনের যত রকমের দুর্গতি আছে সেটা লাঘব করার জন্যই রাজনীতি, মানবতার মুক্তির জন্যই রাজনীতি, ইনসাফ প্রতিষ্ঠার জন্যই রাজনীতি, সামাজিক বৈষম্য দূর করার জন্যই রাজনীতি। আমরা এখানে যারা আছি, আমি মনে করি সবারই ব্যক্তি জীবনে কারো অপ্রাপ্তি নাই, আমরা কিছু দেওয়ার জন্যই আসছি। আমি আমার ভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমরা মতলব কিছু দেওয়ার জন্যই আসছি। আমাদেরকে মতলবাসী এখনো পরীক্ষা করে নাই, কাজেই যেহেতু আমরা পরীক্ষিত না, উই আর নট টেস্টেড, কাজে আমি কাউকে দোষারোপ করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি এনসিপির প্রতিনিধির মুখ থেকে একটু শুনি। একটু কথা আমাকে বলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বলে ফেলেন। না, আমি ডক্টর সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে উনি বললেন যে এখানে বালু উত্তোলন হচ্ছে অবৈধভাবে। আমরা তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল, এখানে বিএনপি, জামাত, এনসিপি, হ্যাঁ, আরও অন্যান্য যে দল আছেন, উনি আমি মনে করি ডাক্তার সাহেব যদি একদিন আমাকে বলতে, জালাল ভাই আসেন আমরা যারা আগামী রাজনীতি করতে চাচ্ছি, মতলবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছি, এই ধরনের ঘটনা ঘটতেছে, আসেন আমরা এটার প্রতিহত করি বা আমরা কি করতে পারি, এই ধরনের পরামর্শটা হলে বোধ হয়। কিন্তু যেহেতু আমার নলেজে এই ধরনের আসলে ঠিকই, কিন্তু আমি আজকে যারা আমার ডাইনে বামে যে দলীয় নেতারা আছেন, আমি তাদের কাছে যেতাম যে ভাই, আমি এটা সত্য, নদী ভাঙ্গন হচ্ছে বালুর অবৈধভাবে উত্তোলনের কারণে। বিএনপি কিন্তু বিশেষ করে আমি এই মাত্র 2 আসনে বালু উত্তোলন, অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে না। যারা বালু উত্তোলন করবে এদের কোনো অবস্থাতেই ছাড়বো না, এই মতলবের জনগণও ছাড়বে না এবং প্রশাসনও ছাড়বে না, এবং আমি যদি ক্ষমতা যদি যেতে পারি আমারও ছাড়বো না। একটু শেয়ার আছে, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না, যাচ্ছে জানি না বলে অস্বীকার করলে ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। কি ধামাচাপা দিচ্ছে, মানে আপনাদের মত? অস্বীকার যদি করে যে হয় নাই, জানেন না, আমার ভাই যদি বলে জানেন না, এই কথা মানে কি এখানে হয় নাই? আমি হয়েছে কি হয় না আমি সেভাবে না, আমি বলছি যেহেতু আপনার নলেজে আসছেন, আপনি যদি আমাকে বলতেন, আমাদের বলতেন যে ভাই এই ধরনের ঘটনা ঘটতেছে, চলেন আমরা কি করতে পারি। আপনার এই সাজেশন আমরা তো বালু কাটা সন্ত্রাসী চাঁদাবাজের কাউকে প্রশ্রয় দেওয়ার পক্ষে না, আপনার এই সাজেশন আমরা দমন করার জন্য রাজনীতি করতেছি। আমার দল করতেছে সন্ত্রাস চাঁদাবাজি এই বালুখোরদেরকে তাড়ানোর জন্য, বিতাড়িত করার জন্য, চিরতরে মতলবের লোকের শান্তির জন্য, মতলবের সুতরাং উনি বললেন এই ব্যাপারে একমত। এনসিপির প্রতিনিধি, যদি আপনি এই বিষয়ে যুক্ত করেন, হচ্ছে নাকি হয় না? বালু উত্তোলন 5ই আগস্টের পরে আমরা সবাই সেলিম চেয়ারম্যানের ওই কাহিনী জানি। এর পরবর্তী সময় আমি যদি বলি, ওই তুলনায় বালু উত্তোলন কিন্তু মানে ওই তুলনায় 5ই আগস্টের কম, কিন্তু বালু উত্তোলন হচ্ছে। আমাদের কাছে যতটুকু, এটা অবশ্যই অবৈধভাবে, কারণ আপনি দেখেন যে আমরা চাঁদপুর 2 আমরা কিন্তু নদীমাতৃক এরিয়াতে, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে নদী কেন্দ্রিক। আপনি যেখানে বসে আছেন এটাও কিন্তু নদী কেন্দ্রিক। তো আপনি যদি একটু করে চিন্তা করেন যে বালু উত্তোলনটার ফলে কিন্তু এটা ভালো হচ্ছে না মানুষের জন্য, অবভিয়াসলি এটা খারাপই হচ্ছে। মানুষ নিজের ঘর বাড়ি হারাচ্ছে, পৈতৃক সম্পত্তি হারাচ্ছে, নিজেদের ভিটা হারাচ্ছে, কবরস্থান হারাচ্ছে, এরকম আমরা নজির দেখেছি। এখন এই সরকার যেহেতু অনেক সবাই মনে করে যে এনসিপির একটা প্রভাব আছে, সরকারের প্রভাব আছে, তার মানে প্রশাসনেও প্রভাব আছে, আপনারাও কি এর সাথে জড়িত?
এটা আসলে সরকারের প্রভাব আছে, এটার পক্ষে আমি না। আমি এটা বলব যে আমরা সরকারের ওই যে প্রভাব, আমরা প্রভাব থেকে বেরিয়ে আমরা জনমানুষের দলে আমরা পরিণত হয়েছি। আর এটা আমি বলব যে প্রশাসন সেটা তো প্রশাসনকে মাত্র 2 দিন হলো, 3 দিন হলো আর কি। তার আগ পর্যন্ত তো ছিল। আপনি কি এখন বলবেন যে এটা এখন কারা করছে? আপনারা করছেন কিনা? না, এটা অবশ্যই আমরা এনসিপি এটার বিরোধে। আমরা মানব বিরোধী যে সমস্ত কাজ যেগুলোর দ্বারা মানুষ ক্ষতি সাধন হচ্ছে, মানুষের ক্ষতি সৃষ্ট হচ্ছে, আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে। আমরা কারা অবশ্যই করছে? যদি প্রমাণ পাই তাহলে আমরা অবশ্যই সেটার তাহলে বিরুদ্ধে কারা স্টেপ করছে নিব। এখন? কারা করছে? সুনির্দিষ্ট প্রমাণ আমার হাতে নেই বিধায় আমি কাউকে দোষারোপ করছি না, কারণ আমার এখানে সিনিয়র আমার ভাইয়েরা আছে, রাজনৈতিক বড় ভাইয়েরা আছে। আমি কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকার অভাবে আমি কারো বিরুদ্ধে আচ্ছা, আমি একটু বরঞ্চ যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, সেই ক্ষেত্রে আমরা ভূমিকা রেখে আসছি, রাখবো। সুতরাং আমরা বিএনপি আমরা ধর্ম পালন করি, লালন করি, কিন্তু ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না। আমরা এই নীতিতে আছি, এই নীতিতে চলবো। যেহেতু যদি আজকে বাংলাদেশ যদি 100% মুসলিম কান্ট্রি হতো, সেখানে আইন হয়তো অন্যভাবে হতো। আচ্ছা। যেহেতু সবাই মিলে আমরা বাংলাদেশ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে বাংলাদেশ, সুতরাং সেখানে আমরা কারো ধর্মকে আমরা নিরুৎসাহিত করি না, বাধার সৃষ্টি করি না, বরঞ্চ ক্ষেত্র বিশেষ আমরা তাদেরকে পাহারা দিয়ে তাদের অন্য কেউ যেন তাদের ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে না পারে, আমরা তাদেরকে সে পাহারা দিয়ে আসছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা দায় কেউ নিচ্ছি না আমরা, তার মানে আমরা কেউ করছি না, এটাই আজকে এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো বাকি এখান থেকে আমার বক্তব্য হলো, আমরা আমাদের অঙ্গীকারটা করতে পারি কিনা। যদি সামনের দিনে আমরা এমন কোনো তথ্য প্রমাণ পাই, আমরা কি জনতার সামনে দাঁড়িয়ে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো? এবং যদি প্রশাসন করে থাকে, সেই প্রশাসনের বিরুদ্ধে কি আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারবো কিনা? সেক্ষেত্রে যারা সহযোগিতা প্রয়োজন, আমার ভূমি সাহেব দরকার, আমার বিন্দুর প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। তো এই অঙ্গীকারটুকু যদি হয় তাহলে আমরা এই সাপ্তাহ থেকে সামনে যেতে পারি। আচ্ছা। অলরেডি কম্পিউটার আমাদের আছে, কোনো ভালো কোনো চাঁদাবাজ এই মতলবের এই নির্বাচনী 2 আসন এলাকায় কোনো অবৈধ ভালো উত্তোলন হবে না, হতে দেব না। আর বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, ভালো উত্তোলন চলতেছে রাতের অন্ধকারে, এগুলি অ্যাকচুয়ালি ওই যে আমাদের ওপারে মুন্সিগঞ্জ আছে, গজারি আছে, সেখান থেকে আসা হলো রাত্রে তারা কিছু করে দিতে পারে। তবু আমাদের বিএনপি নেতা কর্মী কিন্তু আমি বলে দিয়েছি, এই ধরনের যদি ঘটনা ঘটে হাতে হাতে ধরবেন এবং এদেরকে আইনে সুপারিশ করবেন। আপনার দলের সরকারের একটু প্রভাব আছে বলে মনে করেন, এখানে জামায়াতেরও প্রভাব আছে বলে মনে করেন, এখানে বিএনপিরও প্রভাব আছে বলে সবাই মনে করে। আপনার কি মনে হয় এই প্রশাসন এখন কিভাবে পরিচালিত হয়? প্রশাসন আসলে পরিচালিত হচ্ছে এখন। একটা লং সময়ে আসলে প্রশাসন বুঝতেছিল না যে আসলে ক্ষমতা কোন দিকে যাচ্ছে। আমাদের একটা নেচার কি যে আমরা ক্ষমতার দিকে আমরা ঢালি বেশি। তো প্রশাসন মানে আসলে ওই জিনিসটা যখন তারা দেখতেছিল যে আমি সবাইকে হচ্ছে সম্মানের সহিত বলতেছি যে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু নতুন। আমাদের হয়তো জনবল কম হতে পারে বা আমরা আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করতেছি। তো ওই হিসেবে আমাদের ভাই যারা আছে, আমাদের সহযোদ্ধা ভাই, আমার রাজনৈতিক ভাই যারা আছে তাদের অবশ্যই মাঠে প্রভাব বেশি। তো আমি মাঠে প্রভাব বেশি বা তাদের একটু পরিচিত বেশি। তো আমি এটা বলবো যে প্রশাসনের কাছে হয়তো ভাইদেরও আমাদের তুলনায় একটু গ্রহণযোগ্যতা বেশি। গ্রহণযোগ্যতা বেশি। হ্যাঁ। এখানে এখন পর্যন্ত মানে উপজেলা থেকে যে ডিস্ট্রিবিউশনটা হয় প্রত্যেকটা ইউনিয়নে, সেটা ভিজিএফ কার্ড বলেন, এখানে কাবিখা কাবিটা, এইসবের ক্ষেত্রে আমরা আগে দেখেছি সবসময় হচ্ছে ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, ওই ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি, তিনি মূলত ডিস্ট্রিবিউশনটা করতেন। এখন কি সেটা হয়? এখন তো আর তারা নাই, এখন কারা করে? এই জায়গাটা থেকে বলবো আমি এখন পর্যন্ত এরকম কোনো কিছু দেখিনি যে হয়তো আরে একটা করে কারা সেটা মানে বলবেন আপনি। আপনি জানেন না বিষয়টা কিভাবে কি হয়? জানেন আপনি? আমি কিছুটা জানি। আচ্ছা। কিছুটা জানি। আমার ইউনিয়নের কথাই যদি বলি, আমার ইউনিয়নে আমি এই পর্যন্ত কিছু দেখিনি যে একটা রাজনৈতিক দলের দিকে ধাবিত হচ্ছে। যে অমুক ভাই ওই রাজনৈতিক দল করে বিধায় তার পাওয়ারে হচ্ছে ওই মানুষগুলো পাচ্ছে। এরকম আমি আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। না, এই কথাটা আমি সরাসরি অস্বীকার করব। আমি উপজেলা পরিষদে এ যাবৎ গতকাল বিজয় দিবস উপলক্ষে গেছি, আরেকদিন কার্সি ভিজিট ইউনূস সাহেবের সাথে দেখা করছি আমি। শেষ থানায়ও আমি 2 দিন গেছি। একদিন রবিউল হক সাহেব থাকতে ওনার আমন্ত্রণে গিয়েছিলাম, আর কাল
এরপরে নতুন যিনি আসছেন কামরুল হাসান সাহেব, ওনার সাথে একটা কাশি ভিজিট করেছি, এছাড়া আমি কখনো যাই নাই। আমাদের লোকরা বিনা প্রয়োজনে থানা বা উপজেলা পরিষদে কাউকে বিরক্ত করে না। আর আমার অবজারভেশন হইল আগের তুলনায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময়ে প্রশাসন অনেকটাই তারা নির্ভরভাবে তারা তাদের এখানকার কাজ, এই স্থানীয় উন্নয়নের কাজ, যেটা এলজিআরের কাজগুলি ভালোভাবে করে যাচ্ছে। যদিও মতলবের অনেকগুলি রাস্তাঘাট বড় বেহাল দশা, এগুলি উল্টে সেখানে মানে রেখে- প্রশাসনের কাজে থানার কাজে আপনাদের কোনো প্রভাব নাই, না, কোনো দলেরই নাই, অন্য কোনো দলের? স্থানীয়ভাবে কিছু এক ধরনের টাউট শ্রেণীর আছে, তারা সবসময় থানার দালালি করে। এটাকে কোনো দলীয় ব্যানারে ফেলতে আমি চাই না। আচ্ছা, আমি একটু ইসলামী আন্দোলন আপনার কাছে ঠিক একই প্রশ্ন। এই জায়গাটাতে আমি দুটি বক্তব্যই এই জায়গাতে। আমরা 5ই আগস্টের পরে যখন এই চালের বিতরণ কথা বা কার্ডের কথাটা আসলো, তো আমার ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের কাছ থেকে আমি অনেক অভিযোগ পেয়েছি বিষয়টাতে, যে এখানে জামাতরা এই পরিমাণের পাচ্ছে, অমুক এই পরিমাণের পাচ্ছে, এটা বন্টন হচ্ছে। তো পাওয়ার পরে আমি বললাম যে আপনারা যোগাযোগ করেন, কথা বলেন, যেহেতু আমরা তো স্টেক হোল্ডার, আমরা তো এই জুলাই অবস্থা আছি। মানে আপনাদেরও কোটা আছে? কোঠা বলতে না, আমরা তো স্টেক হোল্ডার, অর্থাৎ যদি তাদেরকে দেওয়া হয় তাহলে সমবন্টনই হোক। কেন এটা নিয়ে এই তো। মানে সবাইকে দেওয়া হোক, কেন একজনকে আর দুজনকে না, আমি খাবো কেউ খাবো কেউ খাবেন, এটা হবে কেন? আচ্ছা। সবাইকে নিয়ে হোক। তো পরে বিষয়টা আমি আলোচনা আনার চেষ্টা করলাম। তো ওই সময় আমদার সাহেব আমাদের দক্ষিণ উপজেলা ইউনিট ছিল, ওর সাথে কথা হলো। তো উনি বললেন যে না, আমাদের পক্ষ থেকে এরকম কোনো কিছু হয় না, আমরা সবার জন্য এটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। তো বাকি এতটুকু বলা যায়, 5ই আগস্টের পরে একদল একেবারে একচাটিয়ে করতো, সেটা এখন সহনশীল পর্যায়ে আছে, এতটুকু বলা যায়। একদম সমানভাবে ডিস্ট্রিবিউশন, সহনশীল পর্যায়ে আছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি। আসলে বুঝে নাই যেটা কথা বাস্তব সেটাই আমি দিতে নাই। বলছি আপনাকে। যদি দলীয় কোনো প্রভাব প্রশাসনে পড়তো, তা আমি মনে করি আমি সেখানে বেশি প্রভাবটা খাটাইতাম। আপনি প্রশাসনকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি ওই 5 তারিখে যখন দেশের অবস্থা বেটাল ছিল, ওই সময় আমি একদিন থানায় গিয়ে, থানাতে যেন কোনো অঘটন না ঘটে, তাদের অস্ত্র থেকে শুরু করা পুলিশরা নিরাপদ থাকতে পারেন, ওই সময়টুকু আমি অতীত ছিলাম। এরপরে আমি একদিন আমি থানায় যাই নাই। আমি যেহেতু থানায় যাই নাই, আমার কোনো নেতা কর্মী গেছে বলে হয়তো তার কোনো প্রয়োজনে যেতে পারে, কোনো চাঁদাবাজি বা কোনো তাদের প্রশাসন হস্তক্ষেপ করে গেছে বলে এই ধরনের তথ্য আমার কাছে আসে নাই। এবং আমি কথা দিচ্ছি, যদি মতলবের জনগণ আমাকে সেই ক্ষমতা দেয়, মতলবের প্রশাসনের গতিতেই চলবে, কোনো দলের প্রভাবে চলবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। মতলবের প্রশাসন এবং থানা এই জায়গা কি আগের মতো অনিয়ম হয়, অর্থাৎ দুর্নীতি হয় নাকি হয় না? এখন দুর্নীতি হয় কি হয় না, কিছু কিছু তথ্য আমরা বিভিন্নভাবে যেগুলি পাই সেগুলি নিয়ে আমরা তাদেরকে জিজ্ঞেস করার আমাদের কাছে যেসব প্রশ্ন আসে তাতে রেট বেড়ে গেছে আগের চেয়ে। আমি এই ব্যাপারে আসলে আমি বলি, রেট বাড়ছে কি কমছে? আমি একজন সুদমুক্ত বিহীন একটা জীবন যাপন করে আসছি, ঘুষবিহীন জীবন যাপন করে আসছি। সেটা তো আপনি করছেন, তবুও আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি না, আমি যেটা বলতে চাচ্ছি, জি। আমার এই এলাকায় সুদ দিচ্ছে ঘুষ দিচ্ছি কি দিচ্ছে না, এই ধরনের তথ্য আমার জানা নাই। কেউ অভিযোগও করে নাই, কোনো অফিসারও আমাকে বলে নাই, কোনো ব্যক্তিও আমাকে বলে নাই। যদি ঘুষ এবং দুর্নীতি প্রতিহত করার জন্য রাজনীতিটা করি, রাজনীতি কোনো ব্যক্তি স্বার্থে করি না, মতলবের মানুষের শান্তির জন্য করি, মতলবের মানুষের কল্যাণের জন্য করি, মতলবের উন্নয়নের জন্য করি, বেকার মানুষের কর্মের জন্য করি, মানুষের রাস্তাঘাট করার জন্য করি। সুতরাং আমি কোনো অবস্থাতেই আমি আসলে আমার কাছে তথ্য প্রমাণ নাই যারা সুদ রেট ঘুষ বাড়ছে কি বাড়ছে না, দিচ্ছে কি দিচ্ছে না, এমন তথ্য নাই। তবে আমি আপনাকে ক্লিয়ার বলছি, আমরা এর বিরুদ্ধে, আমার দল, আমার নেতা এবং আমার মতলবের বিএনপির জনগণ সকলেই আমরা এর বিরুদ্ধে সোচ্চার। অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন নিতে চাই। কেন্দ্রের আলোচনা আমরা মতলবে থাকতে চাই। উনি পুরাটাই আমার বিরুদ্ধে তহমত দিয়েছেন, মিথ্যাচার করেছেন, কথা বলেছেন, আক্রমণ করার জন্য কথা বলেছেন, অশালীন কথা বলেছেন, বাড়াইয়া কথা বলেছেন। এই পরিসরে এই ধরনের মিথ্যা কথা বলা, ডকুমেন্টহীন কথা বলা, এটা কোনোভাবেই কি না, অভিপ্রেত না, এটা উনি ঠিক বলে নাই। ওটা উনি নিজের দায়িত্বে বলেছেন, সম্পূর্ণ ওনার নিজের দায়িত্বে বলেছেন। হ্যাঁ, শরিয়ার 95% মানব কল্যাণমূলক,
শরিয়ার 90% কাজ হইল মানব কল্যাণ বোধক। এখন আমরা কি মানব কল্যাণ কাজ করব না মানবতা বিরোধী কাজ করব? শরিয়া আইন দিয়ে 5% হইল অপরাধীদের অপরাধ থেকে মুক্ত করার জন্য। যেই দিলে কোরআন শাসন করে সেই দিল এমনি অপরাধ থেকে মুক্ত থাকে। যেই দিলকে কোরআন শাসন করে না, যেই লোক কোরআন দ্বারা শাসিত হয় না, তার হাত থেকে যারা কোরআন দ্বারা শাসিত হয় তাদেরকে রক্ষা করার জন্য কোরআনের আইন দরকার, কোরআনের শাসন দরকার। জামাতে ইসলামের কোরআনের শাসনই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে অভয় দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে। কোরআনিক বিধানই, কোরআন আছে হুদাল্লিন নাস, কোরআনের লিয়াকুম নাস বিল কিসত, মানুষের মাঝে ইনসাফ। মুসলমানদের মাঝে ইনসাফ বলে নাই, বলছে মানুষের মাঝে ইনসাফ। মুসলমান হিসাবে কোরআন না জানার কারণে এটা ওনার অজ্ঞতা। দিয়ে উনি আরেকজনকে আক্রমণ করবে, এটা তো হয় না। জেনে বুঝে আক্রমণ করে, জেনে শুনে আক্রমণ করে। আচ্ছা, উনি ছোট করে আবার বলেছেন, যদিও সেটা কেন্দ্রের আলোচনা আমি যেতে চাই না, কিন্তু ছোট করে একটু বলবেন যে আপনাদের একজন প্রার্থীও তো দিয়েছেন সনাতন ধর্মের, তাকে কি বিবেচনায়? অবশ্যই দেশব্যাপী সবাই অংশগ্রহণ করবে। মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয় সেখানে 5,000 লোক ছিল জনগোষ্ঠী, 500 ছিল মুসলমান, 4.5 ছিল অমুসলিম। এই মদিনাকে রাষ্ট্র হিসাবে পরিচালিত সবার সমানভাবে মদিনা সনদের মাধ্যমে অংশগ্রহণ করেছে। এগুলি আমাদের আমরা এগুলি নিয়ে প্রশ্ন করি, এটা আমাদের অজ্ঞতা, না জানার কারণ। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। সালের জন্য সবাই চাঁদপুর শহরে চলে যায়। আপনার এইখানে এই দশা, এটা নিয়ে কি আপনার কোনো প্ল্যান আছে? আপনি কি কিছু ভেবেছেন? চিকিৎসা মানুষের অ্যাকচুয়ালি খাদ্যের পরে চিকিৎসা আবাসন মৌলিক দায়িত্ব। বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি মতলবে বিরাজমান, এটা রিয়েলি উদ্বেগজনক, কোনো সন্দেহ নাই। সরকারি চিকিৎসা সেভাবে মানুষ পায় না বলে প্রাইভেট গড়ে উঠছে, এবং প্রাইভেটগুলিও সেভাবে কাজ করতেছে না, তারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতেছে। আমার পরিকল্পনা আছে, আমার সরকারের পরিকল্পনা আছে স্বাস্থ্য নিয়ে, সকলকে স্বাস্থ্য কার্ড দিবেন। আর আমি আমার চাঁদপুর নির্বাচনে 2 আসনে আমি আমার ভোটার ভাই বোনদেরকে বলেছি, ইনশাল্লাহ যদি জনগণ আপনারা যদি আমাকে ক্ষমতা পাঠান, মতলবের লোকেরা, আমি মতলবে একটা মেডিকেল কলেজ এবং একটা 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ব ন্যূনতম। বলবেন যে এই অঞ্চলের মানুষের আসলে চলাচলের বিরাট অংশ, বিরাট পথ কমে যায় যদি এই জিনিসটা হয়। এরকম কোনো পরিকল্পনা আপনারা কি কিছু ভেবেছেন? এই পরিকল্পনা অনেক আগের থেকে নেওয়া, এবং আমি যতটুকু জানি এটা বাস্তবায়নের পথেও আগামী বছরও হয়তো এটা শুরু হতে পারে। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ, এটা আমাদের চাওয়া পাওয়া, এটা আমাদের একান্ত প্রয়োজন। মতলব আগে যখন শুধু নদী মাতৃক ছিল, নদীপথটা ডেভেলপ ছিল, তখন আমরা ছিলাম সবচেয়ে যোগাযোগ উন্নত জায়গা। কিন্তু এখন সড়ক যোগাযোগ ডেভেলপড হওয়ার পরে আমরা সেভাবে উন্নত আর নই। সেই জন্য ওই ব্রিজটা আমাদের অতীব কাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত। এটা হইলে আমাদের সাথে ঢাকার সাথে এবং আরও 3টা জেলা শরীয়তপুর, লক্ষ্মীপুর, চাঁদপুরের সাথে আমাদের যোগাযোগটা স্বাচ্ছন্দ্য হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি সেটা হচ্ছে যে আমাদের এনসিপি থেকে আমাদের যে ইনিশিয়েটিভ বা যে আমাদের মতলব কেন্দ্রিক যেটা প্ল্যান, যে আপনারা যদি শাপলাকলিকে নির্বাচিত করেন, সেক্ষেত্রে আমরা মতলব উত্তর উপজেলার উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর থানার মধ্যে আমরা 550 শয্যার বিশিষ্ট একটি হাসপাতাল আমরা নির্মাণের প্ল্যান নিব ইনশাল্লাহ। আর এবং এটার জন্য যে 3 একর জমির প্রয়োজন, সেটা আমাদের এনসিপির এক বড় ভাই ডোনেট করবে, সেটা সে প্রতিশ্রুতি দিয়েছে, সে ডোনেট করবে। এবং এরই সাথে বাকি 2-3 একর জমি যেটা প্রয়োজন, সেটার জন্য আমি অন্য একজন ভাইয়ের সাথে কথা বলেছি, তার সাথে আমাদের কথাবার্তা চলতেছে। যদি না জিতেন তাহলে করা যাবে না? অবশ্যই সেটা আমি করব। আমার মতলবের মানুষের জন্য কেন করব না? আমি নির্বাচিত সরকার যেই আসুক, আমি প্রত্যাশা রাখবো যে তারাও তাদের উদ্যোগে এরকম একটা পরিকল্পনা নেবেন। আর একটু ছোট করে যেটা বলি, যে আপনারা জানেন যে আমাদের মতলব উত্তর এবং দক্ষিণের মাঝখানে আমাদের একটা মেরিন ড্রাইভ সেতু করার আমাদের একটা চিন্তা ভাবনা ছিল। এখানে যদি সেতুটা হয় তাহলে 50 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের বেঁচে যায়। সেটা হচ্ছে মতলব থেকে আমাদের ঢাকা যেতে সময় লাগে 2-2.5 ঘন্টা, সেক্ষেত্রে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো
তো আমরা এই প্ল্যানগুলো এই পরিকল্পনাগুলো আমরা মতলবের জন্য আমরা করে রেখেছি ইনশাআল্লাহ। আচ্ছা ওটা দেখি কি আমি চাই এই জনপদের লোক তার জানের নিরাপত্তা বোধ করুক। গত 16-17 মাসে বেশ কয়েকটা খুন হয়েছে। দীর্ঘদিনের ইতিহাস, খুন হয় কিন্তু এর কোনো বিচার হয় না। মানুষ নিরাপত্তা লাভ করুক, এটা আমার প্রথম চাওয়া। আইন শৃঙ্খলার উন্নতি হোক। দ্বিতীয় হলো কারো সম্পত্তি ভোগ দখল জবরদখল যাতে না হয়, মানুষের প্রতি ইঞ্চি জায়গা তাকে ফিরিয়ে দেওয়া। তৃতীয়, যে আমাকে অন্যায়ভাবে আমার ইজ্জতের উপরে আঘাত করা হলো, আমি আমার জীবন, আমি এখানে এই পরিসর, আমি কাউকে আঘাত করে কথা বলিনি। হ্যাঁ, এই জিনিসগুলি বন্ধ হোক। মানুষের জান মাল এবং ইজ্জত এর উপরে আঘাত বন্ধ হোক, এটা চাই। যুবকদের জন্য কর্মসংস্থান, মতলবের মাদকের সয়লাভ, প্রতিটা ঘরে ঘরে মা এবং বাবাদের মাদকাসক্ত সন্তানের জন্য জ্বালা যন্ত্রণা ভুগতে হয়। এগুলি মারা গেলেও মা বাবার মনে কষ্ট থাকে। এই জায়গাটাতে আমি আমার ফোকাস করতে চাই। প্রতিটা যুবকদের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে চাই। মহিলাদের জন্য কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে চাই। এখানে একটা আইটি ফার্ম, দেশের অনেক কাছে একটা আইটি ফার্ম এখানে হোক, এবং চরাঞ্চলে কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। চরাঞ্চলের সাথে আমাদের যোগাযোগ উন্নত হোক। চর লক্ষ্মীপুর, চর তিতারকান্দি, বাহের চর, চর স্টার, তারপরে চর উমেদ, এই সমস্ত জায়গার সাথে আমাদের যোগাযোগটা স্বাচ্ছন্দ্যবোধ হোক। তারা যাতে এই আধুনিক ছোঁয়া উপভোগ করতে পারে। সেখানকার ইলেকট্রিসিটি এবং অন্যান্য রাস্তাঘাট, সেখানে কোনোটাই পাকা নাই। রাস্তাঘাটগুলি তাদেরকে উন্নত করা, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা। এদিকে আমি প্রতিটা জনপদে ঘুরেছি, প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমি ঘুরেছি। কতটা আশাবাদী জয়ের বিষয়ে? জয়ের বিষয়ে মানুষের যে সারা, আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আমি পথ চলতে চাই। আক্রমণের ধারা দেখি তো বুঝতেছেন যে আমি কতটা কনফিডেন্ট। আচ্ছা, আপনার কনফিডেন্সের জন্য আক্রমণ করছে। আচ্ছা, বিএনপি প্রার্থী, আপনি যদি আপনার ওভারঅল পরিকল্পনা বলেন এবং আপনারাও কতটা মানে আপনার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে যদি শুরু করেন। আসলে একটা কথা আছে, দারিদ্র যখন ঘরে ঢুকে তখন প্রেম প্রীতি ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমরা শুনে আসছি সারাটা জীবন এই মতলবে আইন শৃঙ্খলা, এই শিল্পকলা, এত কিছু করব, আসলে কিছুই হয় নাই। আমি একটা রোড ম্যাপ দাঁড় করে দিতে চাই। সেটা আমার রাজনীতির প্রথম প্রতিশ্রুতি ছিল। আজ থেকে 28 বছর আগে যখন আমি রাজনীতিতে পদার্পণ করি, তখন জনসমাবেশে বলেছিলাম যে আমি ববেরচর থেকে একটা রাস্তা মতলবে এনে দেব। এই মতলবে রাস্তাটা আনলে তখন মতলব অটোমেটিকই শিল্পাঞ্চল হয়ে যাবে, কারণ চিটাগাং আমাদের কাছে। আমার এই স্বপ্ন কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে। প্রথম আমি যখন স্পেনের কনসুল জেনারেল ছিলাম, তখন আমি স্পেন থেকে এই টাকা বরাদ্দের জন্য স্পেন সরকারের প্রতিনিধি আসছিলেন। কালীপুরে যদি কেউ থাকেন, সেদিন হেলিকপ্টারে স্পেনের প্রতিনিধি কালীপুরে আসছিলেন এবং তারা এই জরিপ করে গিয়েছিলেন। যে সরকার পরিবর্তনের কারণে, পথ পরিবর্তনের কারণে আর সেটা হয় নাই। বাট পরে আস্তে আস্তে এর পিছনে আমি লেগে আছি। এটা পরিকল্পনা অ্যাকচুয়ালি এখন একটাকে পাস হয়েছে। পাস হওয়ার পরেও কিন্তু টাকা পাচ্ছে না। যেভাবে হোক, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কাজ হয়, হ্যাঁ, কিন্তু প্রতিটা গভর্নমেন্টের কাজের পিছনে কিছু কন্ট্রাক্টর বা কিছু ব্যবসায় জড়িত থাকে। এই অর্থায়নের জন্য আমি কোরিয়ান গভর্নমেন্টের বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আমি কোরিয়ান গভর্নমেন্ট থেকে ফান্ড আমি অ্যালোকেট করেছি এই প্রজেক্টের জন্য। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন হেলিকপ্টার যোগে কোরিয়ান ডেলিগেশন এখানে আসছেন। এবং এই যত কথাই বলি না কেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার না হবে ততক্ষণ এই ব্রিজ বাস্তব হওয়া কঠিন। জনগণ সরকার যেদিন হবে, আমি বিশ্বাস করি তারপর পরেই আমি প্রায়োরিটি ভিত্তিতে আমি এমপি হই আর না হই, আমি এই মতলব টু গজরিয়া টু মতলব ব্রিজ এবং মতলব থেকে এটা বাবুরহাট, বাবুর হলে লক্ষ্মীপুর হয়ে এটা আমি ফেনীতে দিয়া আমার একটা পরিকল্পনা আছে। এবং তখন হবে এটা ঢাকা, ববেরচর, মতলব, চাঁদপুর, চট্টগ্রামের একটা বিকল্প মহাসড়ক। এই মহাসড়ক হয়ে কিন্তু এই বেড়িবাঁধ থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ, পানি, শিল্প কারখানা, মানুষের বেকারত্ব বুঝবে, তখন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কোনো কিছুর অভাব হবে না। আমি এই রোড ম্যাপটা দাঁড় করে দিতে চাই। পাশাপাশি আমি একসময় স্বপ্ন দেখছিলাম
বাবরচর থেকে বেলতলি পর্যন্ত ব্রিজ, এখন আমার স্বপ্ন কিন্তু এক্সপান্ড হয়ে এটা চিটাগাঙ্গের বিকল্প সড়কের রূপ নিয়েছে। তার পাশাপাশি ইভেন আমি বলতে হয় আজ থেকে 1.5 মাস আগে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি এই পরিকল্পনা বলার পরে উনি বললেন এটা অগ্রাধিকার ভিত্তিতে যদি আমরা সরকার গঠন করতে পারি এই প্রজেক্ট বাস্তবায়ন করা হবে। এবং আমি তাকে বলছি যে এখনো যে বরিশাল খুলনার যে গাড়িগুলি চিটাগাঙ্গে যায় এখন ঢাকা হয়ে ঘুরে আসতে হয়। আমি বলছি যে এই আমাদের বায়ের চর বাবের চর এই দিয়ে যদি আমরা এখানটা আরেকটা মহাসড়ক সংযোগ করে দিতে পারি শরীয়তপুর দিয়া, জাস্ট এই রাস্তাটুকু করলে তখন খুলনা বরিশালের গাড়িগুলি তখন এই চাঁদপুরের উপর দিয়ে এটা চিটাগাং যাবে, তখন এই চিটাগাং বদলন তখন কি উন্নতি হবে এটা আপনারা অনুধাবন করতে পারতেছেন। আমি সংক্ষেপে সেটা আমি বলা সম্ভব না, সময় অল্প স্বল্পতার কারণে। 2টা মহাসড়ক যদি একটা উপজেলার উপর দিয়ে যায় আমি মনে করি উন্নয়নের জোয়ারের কথা শুনেছি, বর্তমান মানুষ বাস্তব জোয়ার দেখবে আগামী দিনে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই। আসলে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের যেই সব সমস্যা সংকট, অনেকগুলো সমস্যার কথা আমার এখানেও লিস্ট করা আছে, আমি যেতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করছি। তো আগামী 12ই ফেব্রুয়ারি যেই ভোটের দিন ঠিক করেছে